দুপুরে রৌদ্র তীব্র হলেও গায়ে লাগে না, বরং চারদিকে ছমছমে নিঃশব্দতায় মোড়ানো। বাতাস নেই বললেই চলে, গাছপালাও নিশ্চুপ, হতভম্ব হয়ে যেন কার অপেক্ষায় আছে। ঘর বাড়ি নিঝুম, রাস্তাঘাট ফাঁকা, শুধু দূর থেকে ভেসে আসে একটা কাকের করুণ ডাক, যা সারা দুপুরকে আরও নিঃসঙ্গ করে তোলে। এই দুপুরেও রোদও ভালোবাসা খোঁজে, দেয়ালে দেয়ালে আলোর ছায়া এঁকে কারো সান্নিধ্যে যাওয়ার ইচ্ছা পুষে। জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকে পড়ে সে আলো, অথচ ঘর যেন বিষণ্ণতায় মোড়া। কিছু বলছে না, শুধু অনুভব করাচ্ছে একটা সম্পর্কের ক্লান্তি, টানাপোড়েন এবং হয়তো একটু আশাও। আবির তার মা বাবা খেতে বসেছে, অনিমা খাবার সার্ভ করছে। আবির অনিমার উদ্দেশ্যে বলল, অনিমা তুমিও বসে যাও। সেদিনের পর থেকে অনিমাকে আবির তুমি বলে সম্বোধন করার চেষ্টা করে। আবিরের মা মুখ গম্ভীর করে বলে, ও পরে খাক, আমরা ওঠার পর খাবে। কেন মা? বাড়ির বউ বাকি সদস্যদের সাথে খাবে, এতে সমস্যা কোথায়? বাড়ির বউ হওয়ার যোগ্য এ মেয়ে নয়। শুধু বাধ্য হয়ে অনিমার চোখে জল চলে আসে, অপমানে থমথমে হয়ে আসে মুখ। কিন্তু মায়ের কথা তীব্র প্রতিবাদ করে আবির। মা, ভুলে যেও না ও তোমার ছেলের বউ। মা হওয়ার শখ বিসর্জন দিয়ে আমাকে বিয়ে করেছে। একটু সম্মান দিয়ে কথা বলো। মেয়েটা তোমাদের জন্য কম খাটে না। তুই বোর হয়ে দরদ দেখাচ্ছিস? ধর্ষিতা মেয়েকে বাড়ির বউ করেছিস, ওর 14 গোষ্ঠীর কপাল। আবির তৎক্ষণাৎ ফুঁসে গিয়ে চেয়ার থেকে উঠে পড়ে, চোখ গরম করে রাগী সুরে মায়ের দিকে কথা ছুড়ে দেয়। মা বাবা হও, অসম্মান করতে পারি না, কিন্তু তুমি যদি আর একবার ওকে ধর্ষিতা বলো, ছেড়ে কথা বলবো না মা। যা ঘটেছে তাতে ওর কি দোষ ছিল? মেয়ে হিসেবে তোমার অন্তত উপলব্ধি করা উচিত ছিল এতগুলো বছর অনিমা কিভাবে সহ্য করে আছে, কতটা ট্রমায় আছে। তুমি প্রতিদিন মনে করিয়ে দাও শব্দটা উচ্চারণ করে। মেনে নিতে না পারলে বলো, ওকে আমি ভাড়া বাসায় রাখবো, কিন্তু দয়া করে মেয়েটাকে অযথা ব্লেম করা বন্ধ করো। মেয়ের চোখে নাই দেখতে পারো, ছেলের বউর দৃষ্টিতে অন্তত দেখো। তোমার নিজের মেয়ে হলে দিনরাত ধর্ষিতা বলে খোঁচা দিতে পারতে। কথা শেষ করে আবির এক হাতে নিজের প্লেট তুলে নেয়, অন্য হাতে অনিমার হাত শক্ত করে ধরে টান দিয়ে দিয়ে বলে, ঘরে চলো। আবিরের মা রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে ওঠেন, দেখেছো তুমি কেমন বউয়ের পাচাটা হয়েছে? বলে আলাদা বাসায় ভাড়া থাকবে। কি গো, এই দিন দেখার জন্য ছেলে জন্ম দিয়েছিলাম আমি? খানিক থেমে ফোঁসফোঁস করে বলে, সব মেহেরের জন্য হয়েছে। সর্বনাশী মেয়ে আমার ছেলের জীবন নষ্ট করেছে, সব ওর জন্যে। আবিরের বাবা নির্বিকার, একটা কথা মুখ থেকে বের করে না। ঘরে এসে আবির দরজা লাগিয়ে দেয়। শরীর রাগে জ্বলছে। অনিমা নীরবে চোখের পানি ফেলছে, কষ্ট গলা চেপে আসছে। অনিমা, মেহের বান্ধবী হয়েও এত দুর্বল কেন? শক্ত হতে পারো না? প্রতিবাদ করতে পারো না? দেখনি প্রেগনেন্ট অবস্থায় কিভাবে লড়াই করেছিল? গুরুজনেরা ভুল হলে ছোটদের মুখ খুলতে হয়, চোখে আঙ্গুল দিয়ে ভুল ধরিয়ে দিতে হয়। আমি মেহুর মতো শক্ত নই আবির। অনিমার কান্নার গতি বাড়ে। আবির নিজেকে শান্ত করে অনিমাকে বিছানায় বসায়। আদো খাওয়া প্লেটে থেকে ভাতের লোকমা তুলে মেয়েটার মুখের সামনে ধরে। হাঁ করো। আমি খাবো না আবির, কাঁদো কাঁদো গলায় বলে। আবির হালকা ধমকে ওঠে, এসব ছেলে মানুষই ভালো নয় অনিমা। ভাতের উপর রাগ করতে নেই, নিজেকে তার জন্য কষ্ট দেবে না। যে জানেই না তুমি কে। আমি কে আবির? তুমি একজন সাইলেন্ট ফাইটার, যে চুপচাপ অনেক কিছু সহ্য করার ক্ষমতা রাখে। বিশ্বাস করো, তোমার চোখে এক ফোঁটা জলও দেখতে চাই না আর। হাত ধরেছি, সুখ দিতে নাই পারি, দুঃখ দেব না। অনিমা মুগ্ধ হয়ে চেয়ে থাকে ঘোলা চোখে। আবির তাকে খাইয়ে দিতে হাত ধুয়ে ফিরে আসে। অনিমার হাত শক্ত করে ধরে কোমল সুরে বলে, তুমি আমার বউ, কিন্তু তোমাকে আপনি বলতেই আমার বেশি ভালো লাগে। তবে আমি আর আপনি বলবো না। যদি তোমার মনে হয় আপনি ডাকি বলে কাছের ভাবি না, আপনার যা খুশি তাই ডাকবেন, আমি কিচ্ছু ভাববো না। যদি একটু স্পর্শ করি খুব বেশি মাইন্ড করবে কি? অনিমা চমকে গিয়েও নিজেকে শান্ত রেখে মাথা দোলায়। আবির তার গা ঘেঁষে বসে, কানের পিঠের চুলগুলো গুজি দিয়ে খোপা খুলে দেয়, নাক ডোবায় কালো কেশের ভাঁজে। অনিমার অবস্থা এদিকে করুন। তাদের মধ্যে যেহেতু মিলেমিশা কম, সেহেতু লজ্জা ভাঙেনি, একে অপরের কাছে সেভাবে আসেনি। তাই তো নববধূর ন্যায় লাজ ঘিরে ধরেছে মেয়েটাকে। চুল থেকে নাক সরিয়ে আবির অনিমার গলায় নাক ডোবায়, ফিসফিস করে বলে, কাছে আসেনি, কথা হয়নি, গল্প হয়নি, সুখ দুঃখ ভাগাভাগি করিনি। তোমার আমার কিচ্ছু হয়নি অনি। আমি চাই এবারে কিছু হোক, আমাদের মাঝে ভালোবাসা হোক, অতীত ভুলে একে অপরের কাছে আসা হোক। তুমি কি চাইবে আমাদের মাঝে ভালোবাসা হোক? অনিমা কথা বলতে পারে না, চোখ খিচে বিছানার চাদর খামচে ধরে রাখে। আবির তার আরও কাছে যায়, শুকনো ঠোঁট ভিজিয়ে নিশা নিশা কণ্ঠে প্রশ্ন ছুড়ে, এখন যদি গোসল ফরজ হয় তুমি কি খুব আপত্তি করবে অনি?
অনিমার অবস্থা আরও যায় নিজের কাছে নিজেকে খুব অদ্ভুত লাগে তার। যে স্বামীকে কামনা করে রাতের পর রাত কেটেছে, আজ তার কাছে আসায় এত লজ্জা কেন, এত অস্থিরতাই বা কেন? সেও তো চেয়েছিল এই সম্পর্কের পূর্ণতা। অনিমার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ আবিরের কানে পৌঁছে। বুঝে ফেলে সম্মতি আছে, কিন্তু শিকারে অসম্মতি। লম্বা নিঃশ্বাস ফেলে আবির বাহু শিকলে আটকে নেয় তাকে। আজকের পর আরও এক ধাপ এগুলো তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। এভাবে ধীরে ধীরে ভালোবাসাবাসি হয়ে যাবে, নিশ্চয়ই হবে। দিনটা শুক্রবার। দেওয়াল ঘড়িতে সকাল বাজে 9টা। শুক্রবার একটু বেলা করে ঘুমায় আরুষ। সপ্তাহের এই একটা দিনই ঘুমানোর সুযোগ পায়। উজ্জ্বল রোদ্দুর জানালার পর্দার ফাঁক দিয়ে ঢুকে বিছানা ছুঁয়েছে। আরুষ চোখ মেলে তাকায় ছাদের দিকে। একটা দীর্ঘ হাঁপ ছেড়ে বিছানা থেকে উঠে পড়ে। ফ্রেশ হয়ে নিচে নামে সে। ছিমছাম বসার ঘরে এসে বসে স্ত্রীকে খোঁজে তার চোখ জোড়া। মেহের? কোনো সাড়া নেই। মেহের, কোথায় গেলে? আরুষের গলায় একটু চড়া হতে না হতে ছোট্ট পায়ের শব্দ তুলে আয়াস ধরে আসে। পরনে নীল রঙের কার্টুন প্রিন্টের শার্ট, হাতে একটা চিরকুট, চোখে মুখে ছেলে মানুষই কৌতূহল। বাবা, মাম্মা বলেছে এটা তোমায় দিতে। আরুষ আয়াসের ছোট হাত থেকে কাগজটা নেয়। সাদা চিরকুট, হাতের লেখায় গোটা গোটা অক্ষর। চোখের সামনে যেন মেহেরের কণ্ঠে ভেসে ওঠে। চোখ নামিয়ে পড়তে শুরু করে। ইম্পর্ট্যান্ট মিশনে যাচ্ছি, আজ রাতে নয়তো কাল সকালেই ফিরে আসব। আয়াসকে দেখে রাখবেন, রাগ করবেন না। ভোরেই ইনফর্ম করেছে রাধা। আপনার ঘুম ভাঙিয়ে আর বলতে ইচ্ছে করেনি। ফিরে এসে ডিটেলসে সব বলবো। কপালে বিরক্তির ভাঁজ পড়ে আরুষের, দৃষ্টিতে স্পষ্ট অস্বস্তি। বাপ, তোর মা আমায় রেখে দৌড় দেয় কেন? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আরুষ, মাথা নাড়ে। আপন মনে গমগমে গলায় বলে, না, এর একটা শাস্তি দিতেই হবে। আরুষ কল করে মেহেরকে। 2বার রিং হতে রিসিভ হয় কল। মেহের হ্যালো বলার আগে আরুষ ধমকে ওঠে, তুমি আমাকে রেখে গেছো কেন বেয়াদব বউ? মেয়ের ঠোঁটের কোণে মুচকে হাসি, গলায় নির্ভা রসিকতা। সরি মিস্টার, আপনাকে নেওয়া যাবে না। আপনাকে সাথে নিলেই ঝামেলা আছে। এর শাস্তি পাবে তুমি। কী রকম শাস্তি? বাসায় আসো, ডজন ডজন বাচ্চার মা বানাবো। এরপর ওদের ফেলে কি করে ছুটে বেড়াও তাই দেখব। ফুসফুস করে বলে আরুষ। লাভ নেই স্বামী, আপনি মানুষ করবেন। কাজে নো কম্প্রোমাইজ, আদেরেও নো কম্প্রোমাইজ। বাজে কথা শোনার সময় নেই, খুব জরুরি মিশনে যাচ্ছি। রাঘব বোয়াল ধরতে। দোয়া করুন যে কাজে যাচ্ছি ঠিকঠাক যেন করতে পারি। কিসের দোয়া? স্বামী ফেলে রেখে কাজে দৌড়ে বেড়াও। বদ দোয়া দিচ্ছি তোমার কাজে ছাই পড়ুক। প্রবাদ শুনেছেন? কিসের দোয়ায় যেন গরু মরে না? তুমি আমার শকুন বলছো? শকুনের ফিমেল ভার্সন কি জানো? শকুনি। আমি শকুন হলে তুমিও আমার শকুনি বউ। তাহলে এক কাজ করুন, শকুনি বউ সিলেটেই থেকে যাক, আর আপনি আরেকটা মানুষ বউ বিয়ে করে বাসর করুন। আপনার তো আবার বাসর করে পেট ভরে না। নাউজুবিল্লাহ। ছি বউ, ছি ছি। আমি এক নারীতে আসক্ত পুরুষ। কিভাবে বলতে পারলে তোমায় ছেড়ে অন্য নারীর সাথে বাসর? থু থু থু। আগে যা করার করেছি, এই পাপ আর না। আমার একটা বউ যথেষ্ট। তুমি আমার জন্য সেরা মেহেরজান। পৃথিবীর আর কোনো নারী আমার শ্বেতপদ্মের জায়গা নিতে পারবে না। হয়েছে সারাক্ষণ পটানোর ধান্দা। আমি কিন্তু মতলবটা বুঝতেই পারছি। আপনি আবার খুব সাধু পুরুষ তো? এই খবরদার অপবাদ দেবে না বউ। আমি ভালো পুরুষ, শুধু একটু প্রেমপ্রিয়, চুমুখোর, তাও বউর সাথেই করি। কিসে খারাপ দেখলে? তোমায় আর চুমুটুমু খাবো না, যাও। আমি সন্ন্যাসী হয়ে যাব, তখন বুঝবে। শুনেছি বিয়াত্তা মহিলারা স্বামীহীনা থাকতে পারে না। বুঝো না প্রবাসীর বউরা কী জন্য পরকীয়া করে? কিন্তু আমি থাকতে পারি। আমার কাজ থাকে, মাথায় চিন্তা করে সারাক্ষণ চুমু বাসর আর প্রোডাকশন নিয়ে পড়ে থাকি না। অসভ্য লোক। ফোন রাখুন। রাখবো না, কি করবে? আচ্ছা, আমি রেখে দিচ্ছি। কল কেটে দেখো, সত্যি সত্যি কিন্তু রাউটার কানেক্ট হবে। এবারে ডাউনলোডে আসবে মেয়ে। তোমার মতো সুন্দরী মেয়ে, বুঝলে বউ? মেয়েকে পাহারা দেওয়ার জন্য কামান রাখবো। কেউ তাকালেই সোজা বোম। আপনি আমায় ধরে নিয়ে এসে বিয়ে করেছিলেন, ভুলে গেছেন? নিজের বেলায় সুরসুরি, পরের বেলায় দাঁত কপাটি। আমার বুকের পাটা ছিল, তাই তুলে এনেছি। আরুষের মতো বুকের পাটা আর কারণ নেই, বুঝলে বউ? শুধু তোমার কাছে ইজ্জত পেলাম না। হয়েছে, আহ্লাদ ছেড়ে ছেলেকে দেখে রাখুন। আমি রাতের মধ্যে ফিরে আসবো ইনশাল্লাহ। কতদূর যাচ্ছ? আর কিসে করে যাচ্ছ? অফিসের গাড়িতে। সিলেটের জৈন্তাপুর যাচ্ছি। ফজলু চাচা ড্রাইভ করছে। সাবধানে যাও। সকালে চুমু খাওনি, ফিরে এসে সব পুষিয়ে না দিলে তোমাকে খেয়ে ফেলবো। কিভাবে খাবো জানো তো? বাঁকা হেসে বলে। অসভ্য লোক। দাঁত কটমট করে রাগের লুক দিয়ে কল কেটে দেয় মেহের। এদিকে আরুষ কথা বলতে বলতে রেডি হয়ে গেছে। ল্যাপটপে মেল পাঠিয়েছে রায়হানকে, ম্যানেজ এ ফ্লাইট টিকিট ফর মি।
কাছে পিঠে হলে কথা ছিল। এত দূরে কেউ বউকে একা ছাড়ে? রাধাকে কল করেছিল আরুষ। প্রথমে বলতে না চাইলেও আরুষের এক ধমকে কাঁপতে কাঁপতে সব বলে দিয়েছে। জঙ্গলে এক জঙ্গি গোষ্ঠী ঘাঁটি পেতেছে, বোমাসহ নানান অবৈধ অস্ত্রপাতি তৈরি করে, মাদক সংগ্রহ করে, প্যাকেটিং করে, দেশের বিভিন্ন অঞ্চলে সাপ্লাই দেয়। জৈন্তাপুর থেকে বাচ্চা মেয়েরা রহস্যজনকভাবে ইদানিং হারিয়ে যাচ্ছে। এই কাজ যে টেররিস্টদের নয় তার কি গ্যারান্টি? ড্রোন দিয়ে শ্যুট করার কথা মেহেরের, তবে জঙ্গির আস্তানায় একা একা যাওয়া বোকামি ছাড়া কিচ্ছু না। বউটা বড্ড অবাধ্য হয়েছে। মিশনে গেলে আরুষ গ্যাং নিয়ে গিয়ে পায়ের উপর পা তুলে শুধু হুকুম করে, আর তার বউ একা একা যায় জঙ্গি ধরতে। কি অসহ্য দুঃসাহস! পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এক শান্তিপূর্ণ আশ্রয়। এখানে শব্দেরা মরে যায় আর নীরবতাই হয়ে ওঠে রাজা। চারপাশে সবুজের বিস্তার, মাথার উপর মেঘের খেলাঘর, আর দূরের অরণ্য থেকে ভেসে আসে পাখির ডাক আর ঝর্ণা ছলছল শব্দ। রিসোর্টের কাঠের কটেজগুলো পাহাড়ের ঢালে এমনভাবে সাজানো যেন প্রকৃতি নিজ হাতে এঁকে দিয়েছে প্রতিটি রেখা। কাচের জানালাগুলোয় ঠেকানো সকালবেলার রোদ, বারান্দা জুড়ে টিকে থাকা কুয়াশা শেষ ছোঁয়া। এই রিসোর্ট যেন সময়ের বাইরে দাঁড়িয়ে থাকা এক টুকরো অন্য জগৎ। সে নিঃশব্দতা ভেঙে এক সময় থামে একটি গাড়ি। ফজলুর গাড়ি থেকে নেমে আসে মেহের। নীল কালো মেশানো সালোয়ার, চোখে সানগ্লাস, কাঁধে ঝোলানো ব্যাগ, কপালে ক্লান্তির রেখা। রিসোর্টের গেট পেরিয়ে কাঠের সিঁড়ি বেয়ে বারান্দার দিকে পা বাড়াতেই হঠাৎ চোখ আটকে যায় মেহেরের। বারান্দার কর্নারে দাঁড়িয়ে থাকা সেই চিরচেনা অবয়ব, ফরমাল সাদা শার্ট, কালো প্যান্ট, হাত গুটানো, ঠোঁটে দুষ্টুমি মেশানো ঠান্ডা হাসি। আরুষ! মেহের থমকে যায়, চোখ কুঁচকে তাকায়। চটজলদি আরুষের কাছে গিয়ে প্রশ্ন ছুড়ে, আপনি? কণ্ঠের তীব্র অবিশ্বাস ও আশ্চর্য ভাব। আরুষের ঠোঁটের হাসি আরও চড়া হলো। ওয়েলকাম মিসেস শেখ। হানিমুন না হোক, হিল রিসোর্ট তৃপ্ত হলো। মেহের বিরক্ত হয়ে বলে, আপনি এখানে কিভাবে? কে বলেছে আমি এই রিসোর্টে উঠব? আরুষ চমৎকার হাসি উপহার দিয়ে মেহেরের বাম হাত টেনে ধরে আঙ্গুলে পড়া আংটির উপর হাত ঘুরিয়ে ঠান্ডা গলায় বলে, তোমার হীরার আংটিতে যে ট্র্যাকিং ডিভাইস আছে বউ, ভালোবাসার সঙ্গে সেফটির ব্যবস্থাও রাখতে হয়। মেয়ের চোখ সরিয়ে নেয়, দাঁতে দাঁত চেপে বলে, আমার কোনো প্রাইভেসি নেই? এই নিয়ে আবার গর্ব করছেন? আরুষ এক পা সামনে এসে কানের কাছে ফিসফিসিয়ে বলে, তোমার প্রতিটা নিঃশ্বাসে আমি থাকি, প্রাইভেসির গুল্লি মারি। তোমার আমার মধ্যে প্রাইভেসির দেওয়াল তোলার সুযোগ পাবে না। আমি সেসব প্রাইভেসিকে তোয়াক্কা করি না যা আমার বউকে আমার থেকে দূরে সরিয়ে রাখে। মেহের জবাব দিতে যাবে, কিন্তু তার আগেই আরুষ আবার বলে ওঠে, একলা এসেছো জঙ্গলে, জানো এখানে কি কি হতে পারে? একটাও ভুল হলে তোমাকে খুঁজে পাওয়া যেত না। ভরা যৌবনে আমি বউহারা হতে রাজি নই। তুমি ছাড়া আমার নিডসগুলো কে পূরণ করবে জান? মেয়ের চোখে আগুন জ্বলে ওঠে। আপনার অত্যাচারে আমার না মরেই যেতে ইচ্ছে করে, বেঁচে যেতাম আমি। আরুষের হাসি আরও প্রসারিত হলো। দারুণ আমেজে সে মেহেরের কানে ফিসফিসিয়ে বলল, জান, তুমি না থাকলে আমার কি হবে? কাকে সোহাগ করব? চুমু খাবো? তুমি জানো না, তোমার চুমু না খেলে আমার হাঁসফাঁস লাগে, অসুস্থ হয়ে যাই। তোমার না দেখলে আমার অক্সিজেনের সাপ্লাই কমে যায়, বুঝো? একটু বুঝো তুমি। শেষ কথাটা কাতর শোনায়। মেয়ে সরে আসে, মুখ কিরকির করে বলে, অসহ্য। আরুষ তার দিকে ঝুঁকে আসে। অসহ্যটাকেই তো তুমি বারবার সহ্য করো। এই যে তুমি আসার আগেই আমি এসে বসে আছি, এটাকেই বলে টান, বুঝলে? বউয়ের টান। মেয়ের মেজাজ তুঙ্গে তুলে অবশেষে বলেই ফেলল যা সে কখনো মুখে আনেনি, আমার বালের টান। ছি ছি বউ, ভেরি ব্যাড। তুমি বালছাল গালি শিখেছ? আমার দেখা দেখি বন্দুক আর অ্যাকশনই থেমে যাও জান। আমার ফিমেল ভার্সনও হলে গালি আর চাপার জোরে 2 মিনিট টিকতে পারবো না। তুমি আবার ভালো বউ তো? বালের বউ। হন হন করে মেহের ঘরে চলে যায়। আরুষ ঠোঁট কামড়ে হাসে। নিজেও জানে না কেন সে এমন দুষ্টু, কিন্তু মেহেরকে রাগাতে তার ভাল লাগে, একটু বেশিই ভাল লাগে। রিসোর্টের কটেজে ঢুকেই মেহের চুপচাপ হয়ে যায়। বাইরে পাহাড়ের গায়ে পড়া দুপুরের আলো ধীরে ধীরে নরম হয়ে আসছে। ঘড়িতে সবে 3টা। মাথায় শুধু একটা কথাই ঘুরছে, টেররিস্টদের ধরবে কি করে? আরুষ বিছানায় শুয়ে মোবাইল টিপছে। বউর মন ভালো নেই, সিরিয়াস মোডে আছে। এখন তাকে বিরক্ত করলে যেখানে সেখানে লাথি বসাবে। ক্যারাটে শিখিয়েছিল বউয়ের সেলফ ডিফেন্সের অজুহাতে। কে জানতো বেচারা নিজেই বিপদে পড়ে যাবে। আগে থেকে ভয় পেত না, জার্নালিজমে ঢোকার পর আরও পায় না। মেহের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। পাহাড়ের নিচে ছড়িয়ে থাকা বুনো বনভূমি আর একটা গোপন জিপিএস লোকেশন ম্যাপ তার চোখের সামনে। মৃদু গলা সে নিজেকে বলে, জঙ্গিদের আস্তানা ওই জঙ্গলে, পাহাড়ের খাজে একটা গোপন টানেল আছে, সেখানেই খাঁটি গেড়েছে তারা। আরুষ তাকালো না, কিছু বললও না। রিল্যাক্স মুডে সে গেম খেলছে।
ছেলের ফেভারিট গেম। পিচ্চিকে দেখতে দেখতে তারও এখন গেম খেলতে ভালো লাগে। কি আশ্চর্য বাবা সে, বাবা কম সে বন্ধু বেশি। ঠিক 4টা বাজে। মেয়ের কালো জিন্স আর মিলিটারি স্টাইলের গ্রে টপ পরে বেরিয়েছে, কোমরে পিস্তল, ব্যাগে স্মোক বোম আর ক্যামেরা, চোখে সানগ্লাস ও পায়ে সাইলেন্ট বুটস। আরুষও ওর পেছন পেছন বেরিয়েছে, সামান্য হালকা গাঢ় সবুজ শার্ট আর কালো প্যান্টে, যেন রিসোর্টে বেরিয়েছে হাওয়া খেতে। লোকে দেখলে টেরও পাবে না সে বউয়ের সাথে টেরোরিস্টদের ঘাঁটিতে থাবা দিতে যাচ্ছে। জঙ্গলের ভেতরে বিকেলের আলোও যেন ঢুকতে ভয় পায়। দুপাশে গাঢ় সবুজে মোড়া গাছ, ডালে ডালে জালির মতো পাতা। সূর্যের শেষ আলো সেখানে থমকে দাঁড়ায়। শুষ্ক পাতায় ভরা সরু পথে পা রাখছে মেহের আর আরুষ। পাতার নিচে পচে যাওয়া মাটি হালকা ভেজা, ফলে হাঁটলে কচকচ শব্দ হয়, কিন্তু পদধ্বনি শব্দহীন নয়। কানে আরও আসছে হঠাৎ হঠাৎ ডালে পাখির ডানা ঝাপটানোর শব্দ। দিনের বেলায়ও ঝিঝি পোকার গান। মেহেরের হাতে ছোট্ট রিমোট, তার ড্রোন উঠছে গাছের মাথার উপর দিয়ে। ক্যামেরা সূক্ষ্ম চোখে স্ক্যান করে যাচ্ছে পুরো চত্বর। ওরা সামনেই আছে, নিশ্চিত কণ্ঠে বলে মেহের। ড্রোন হঠাৎ থেমে যায় এক জায়গায়। স্ক্রিনে ভেসে ওঠে খোলা একটি স্পট, জঙ্গল কেটে তৈরি করা একটি অস্বাভাবিকভাবে সমান জায়গা। ছাউনি নেই, কিন্তু গাছের ছায়ায় অর্ধেক ঢাকা। দূর থেকে চট করে চোখে পড়ে না। সেখানে কয়েকটি কাঠের খুঁটি দাঁড় করানো, তাতে হালকা কাপড় টানিয়ে তৈরি করা হয়েছে মাথা গোজার মতো অস্থায়ী ঘর। 3টি তাঁবু দাঁড়িয়ে, মাঝখানে কাদামাখা মাটি আর ছড়ানো ছিটানো হাঁড়ি পাতিল। একটা জায়গায় এখনও ধোয়া উঠছে চুলা থেকে, তার পাশে আধো পোড়া কাঠ, বা পাশে স্তূপ করে রাখা ফাঁকা গুলির খোসা আর কিছু কন্টেইনার। এক কোণে ছেঁড়া জামা কাপড়, কিছু রক্তমাখা গামছা, এমনকি কয়েকটি পুতুলও পরে থাকতে দেখা যাচ্ছে মাটিতে। এসব দেখলে যে কারো শরীর জমে থাকে। মেয়ের হঠাৎ দাঁড়িয়ে যায়। এই তো এখানেই। তারা দুজন যখন কাছে পৌঁছায় তখন গোটা ঘাটি শুনশান নিস্তব্ধ। ড্রোন নামিয়ে নেয় মেহের। হেলিকপ্টার থেমে গেছে। এবার সামনে তাকাসে, চোখে জল জল করছে রাগ আগুন। সব কিছু আছে, শুধু ওরা নেই। কে এত বড় নিমুখারামি করলো? সে নিচু হয়ে মাটি ছুঁয়ে দেখে। মাটিতে অসংখ্য পলিব্যাগ পড়ে আছে, মাদকের গন্ধ এখনও বাতাসে মেশানো। বোঝাই যাচ্ছে সকালেও এখানে প্যাকেজিংয়ের কাজ হয়েছে। তাঁবুর এক পাশে আদো খাওয়া বিস্কুটের প্যাকেট, আর এক কোণে শুকিয়ে যাওয়া রক্তের দাগ। আমার কাছে পাক্কা ইনফো ছিল। এখানে লোকালয় থেকে বাচ্চা মেয়েদের ধরে এনে নির্যাতন করে শহরে পাচার করে, বোমা বানায়, মাদক প্যাকেজিংয়ের গোপন আস্তানা এটাই। সব এখানে ছিল। পালালো কিভাবে? কে খবর দিয়েছিল? মেয়ের চোখে তীব্র জ্বালা, ঠোঁট কামড়ে ধরে সে। তারপর হঠাৎই জুতো দিয়ে মাটিতে সজোরে লাথি মারে। মাটি চেপে বসে যায়, গাছের পাতাগুলো কেঁপে ওঠে। আরুষ চুপচাপই ছিল। এবার ধীরে হেঁটে যায় এক তাঁবুর ভেতর। মাটির উপর পড়ে থাকা এক ছেঁড়া হুডি তোলে হাতে, তারপর মুখে হালকা ঠান্ডা হাসি টেনে বলে, তোমার ভয়ে পালিয়েছে বউ। টেরোরিস্টরাও বোধহয় জানে নাইট শ্যাডো গ্যাংয়ের লিডারকে তুমি ব্যাক পকেটে নিয়ে ঘুরো। মাফিয়া আরুষ তোমার ভয় পায়, আর এরা তো সামান্য চুনোপটি। মেহের তাকায় তার দিকে, কণ্ঠে রুদ্র প্রতিজ্ঞার ঝড়। আমায় ফাঁকি দেওয়া? একবার পাই গুলি করে মারবো। হাইপার হয়েও না বউ, আমি ধরে দেব, প্রমিস। সবই যদি আপনিই করেন তাহলে শুধু শুধু নামের চাকরি দিয়ে আমার লাভ কি? তোমার আমার আবার আলাদা কি? অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট সব এক। টেরোরিস্টদের ঘাঁটি থেকে বেরিয়ে জঙ্গলের পথ ধরে হাঁটা দেয় আরুষ মেহের। আরুষ আগে আগে হাঁটছে, মেহের তার পেছনে। হাঁটতে হাঁটতে চারিপাশে তাকায় আরুষ। রসিক সুরে মেহেরকে প্রশ্ন করে, বউ, জঙ্গলটা কি সুন্দর দেখেছ? একটা মানুষই নেই। জঙ্গলে মানুষ থাকে? কী সব অদ্ভুত কথা বলেন। মানুষ ছাড়ো, বড় কথা এখানে আমাদের বিচ্ছু নেই। ওর জালে একটু পৌঁছতে পারি না, জীবনটা বেদনার। অথচ কী হবে? বয়স হচ্ছে, মেনে নিন। বয়সের গুল্লি মারি। আমি এখনও ফিট স্ট্রং। প্রুফ নেবে? বাসুরের জন্য জায়গাটা দারুণ না? লোকে এজন্যই বলে জঙ্গলে মঙ্গল। চোখ মেরে বলে আস্তাক ফিরুল্লাহ। নাক সিটকে বলে মেহের, সুবহানাল্লাহ, মারহাবা। ইয়া হাবিবি, একটুখানি রোমান্স হবে কি? ঘুষি হবে, লাগবে? অশ্লীল। দাঁত কিরমির করে বলে মেহের। বউ, আসো না, একটা ঠান্ডা চুমু খাই। মিস্টার শেখ। মেয়ের চোখ পাকে আরুষের পাশ কাটিয়ে চলে যেতে লাগে। হঠাৎই আরুষ থেমে যায়, কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে রয়। মেহের প্রশ্ন করে, থামলেন যে? জলদি হাঁটুন, সন্ধ্যা নামছে। শুনেছি এই জঙ্গলে বিষাক্ত পোকামাকড় আছে। আরও সে কথা যেন শুনতেই পায় না। ঠোঁটে ম্লান হাসি খেলিয়ে বলে, এদিকে এসো তো। মেহের কাছে এগোয়। কি? আরেকটু। একেবারে আরুষের কাছে এসে দাঁড়ালো মেহের। চোখে প্রশ্নচিহ্ন ঝুলছে। ঠোঁট ফাঁক করে কিছু বলার আগেই আরও শক্ত করে মেহেরের কোমর টেনে ধরে ঠোঁট জোড়া স্পর্শ করে।
কেঁপে ওঠে মেহেরের সারা শরীর। আচমকা চুমুর প্রভাব ও আরুষের অদ্ভুত আচরণ কোনোটাই সামলে উঠতে না পেরে নাজেহাল হওয়ার জোগাড় হলো মেয়েটার। বড্ড চেষ্টা করে সরে আসার, কিন্তু কেন যেন আরুষ খুব শক্ত করে ধরেছে তাকে, যেন আজীবনের জন্য মিশিয়ে নিতে চায় নিজের সঙ্গে। মনে সুখে লম্বা চুমুর স্বাদ নিয়ে তবেই মুক্তি দেয় সে মেহেরকে। ছাড়া পেয়ে 2 মিনিট জোরে জোরে নিঃশ্বাস টানে মেহের। ধাতস্থ হয়ে কোমরে হাত দিয়ে ঝাঁসির রানীর মতো ঝনঝনিয়ে বলে, আপনি ভালো হবেন না তাই না? যেখানে সেখানে চুমু দিতে হয় কেন? জঙ্গলে ক্রিমিনাল ধরতে এসেছি, আপনার সাথে চুমোচুমি করতে আসিনি। অশ্লীল লোক। আরুষ দাঁত কেলিয়ে হাসে, দুষ্টু কণ্ঠে বলে, আমার চুমু খাওয়ার জন্য নির্দিষ্ট কোনো জায়গার প্রয়োজন নেই। বউ সাথে থাকলেই চুমু হবে। এখন দাঁড়িয়ে না থেকে চলুন, পিপাসা লেগেছে, একটু পানি নিয়ে আসো যাও। খুঁজে দেখো আশেপাশে কোথাও ঝর্ণা থাকলেও থাকতে পারে। আমি আর হাঁটতে পারছি না, ক্লান্ত লাগছে। মেহের সন্দেহের চোখে তাকায়। বিষয়টা খুব অদ্ভুত লাগলো ওর কাছে। ক্লান্ত হওয়ার মানুষ তো আরুষ নয়, তাছাড়া জঙ্গলে একা ছাড়ছে তাকে। কোথায় তো খটকা আছি। ঝেড়ে কাশুন, আপনাকে আমার সন্দেহ হচ্ছে। আমার জঙ্গলে হারিয়ে দিয়ে আরেকটা বিয়ে করবেন না? আপনার পরিকল্পনায় ছাই পড়ুক। তুমি কি বাচ্চা নাকি যে হারিয়ে যাবে? যাও না, খুঁজে নিয়ে আসো। আমার একলা যেতে ভয় করে, আপনিও চলুন। কিসের ভয়? কিচ্ছু হবে না। মেহেরের সন্দেহ আরও ঘোলা হচ্ছে। সূক্ষ্ম চোখে সে আরুষকে আপাদমস্তক পর্যবেক্ষণ করে। আপনি নড়ছেন না কেন? চলুন একসাথে গিয়ে খুঁজি। না, আমার পা ব্যথা করছে। মিথ্যে কেন বলছেন মিস্টার শেখ? কি হয়েছে ঠিক করে বলুন। মিথ্যে? কোথায় মিথ্যে? একজন জার্নালিস্টের চোখ ফাঁকি দেওয়া এত সহজ নয়। আরুষ ফস করে নিঃশ্বাস ছাড়ে, বনিতা না করে স্পষ্টভাবে বলে, আমার পায়ের নিচে মাইন। মেয়ের নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। কথাটা যেন সে বুঝতেই পারেনি। মিনিট 2 স্তব্ধ থেকে বিস্ফোরিত চোখে তাকায় আরুষের পানে। এরপর চোখ জোড়া নেমে যায় পায়ের কাছে। সত্যি আরুষের পায়ের নিচে কালো ধাতব কিছু। এটাই মাইন? মেয়ের চোখ জোড়া অচেরে ছলছল করে ওঠে। ঝরঝর করে ঝরে পড়ে নোনা জল। বুকের ভেতর মোচড় দিয়ে উঠছে। ভীষণ যন্ত্রণা অনুভূত হয়। অস্ফুট সুরে ফুপিয়ে ওঠে, মিস্টার শেখ। আরুষ মেহেরের কপালে চুমু খায়। শান্ত কণ্ঠে বলে, তুমি চলে যাও মেহেরজান। আয়েশের তোমাকে প্রয়োজন, চলে যাও তুমি। আর বাবাকে? বাবাকে আয়েশের প্রয়োজন নেই। আত্মঘাতী হয়ে উত্তর করে মেয়েটা। আরুষ মেহেরের গাল 2 হাত দিয়ে শক্ত করে চেপে ধরে। অধৈর্য হয়ে বলে, জেদ করো না মেয়ে, তুমি মরবে না, বুঝেছ? তোমার বাঁচতে হবে। আমার ছেলের জন্য বাঁচবে তুমি। মেয়ের একরোখা মনোভাবে দাঁড়িয়ে আছে ঠায়। চোখে অশ্রুধারার তীব্র বহমানতা। সে আচমকা আরুষকে জড়িয়ে ধরল। বুকে মুখ গুজে অশ্রুসিক্ত কণ্ঠে বলল, আপনিই না বাঁচার চেয়ে আমার মৃত্যু প্রিয়। কখনো কখনো সন্তানের মুখ চেয়ে বাঁচতে হয় মেহেরজান। আপনি ছাড়া বাঁচতে চাই না। প্লিজ, আপনিই না বাঁচতে বলবেন না। মরে যাব আমি, সত্যি মরে যাব। জান, আজ আমি না আসলে হয়তো মাইন তোর পায়ের তলায় পড়তো। ভাবলেই আমার দম বন্ধ লাগছে। হয়তো এর জন্যই আল্লাহ আমায় পাঠিয়েছেন। ভাগ্যের ইঙ্গিত কেন বোঝেন না? ভাগ্য চায় এই পাহাড় লোকের জঙ্গলে দুজন একসাথে হারিয়ে যায়। একবার ভাবুন, এর চেয়ে সুন্দর মৃত্যু আমরা কোথায় পাবো? হারিয়ে ফেলার বিরহ কাউকে আলাদা করে সহ্য করতে হবে না। একসাথে নিঃশ্বাস শেষ হবে। আল্লাহর দরবারে একসঙ্গে হাজির হব। আপনার উপর আল্লাহর যদি কোনো অসন্তুষ্টি থাকে, তবে আপনার অতীতের পাপের বোঝা খানিকটা আমিও নিজের ভাগে নেব। প্লিজ আমায় আপনার সঙ্গে নিন। মেয়ের কান্নায় ভেঙে পড়ে। আরুষ তার মাথায় চুমু খায়। মুখ তুলে সারা মুখে ঠোঁটে ঠোঁট ছোঁয়। বুকের ভিতর ফেটে যাচ্ছে। ঝরঝর করে চোখের পানি ঝরছে আরুষের চোখ থেকে। কখনো ভাবেনি মরতে বেপরোয়া আরুষের বুক কাঁপবে। জান রে, আর কয়টা বছর তোর সাথে বাঁচতে চেয়েছিলাম আমি। আল্লাহ এত তাড়াতাড়ি ডেকে নিল। আমি মরতে চাই না এখনই, আর একটু বাঁচতে চাই। আমার ছেলেটা কত ছোট, ওকে একা ফেলে রেখে যেতে আমার ভীষণ কষ্ট হচ্ছে জান। ছোটবেলায় বাবা মাকে খুব লাগে জানিস। এই নিঃসঙ্গতার যন্ত্রণা কত কঠিন তা আমার চেয়ে ভালো কে বোঝে। আমার ছেলের কপালেও সেই এক দুর্ভাগ্য, এক রকম অভিশাপ লেগে গেল। আমার অভিশাপ ওর পিছু নিয়েছে মেহেরজান। আমার ছেলেটা কিভাবে বাঁচবে আমাদের ছাড়া? একটু থামে আরুষ, গলায় কথা আটকে যাচ্ছে। তুমি ফিরে যাও, প্লিজ ফিরে যাও। মেহের শব্দ করে কাঁদে। আপনাকে ছাড়া ফিরবো না মিস্টার শেখ। সন্তানকে ভালোবাসি, কিন্তু স্বামীর চেয়ে বেশি নয়। আপনি ছাড়া আমি বাঁচতে পারবো না। দরকারে মৃত্যু গ্রহণ করব হাসি মুখে। কেন ভয় পাচ্ছেন? আয়েশকে সবাই দেখবে। আবির ভাইয়া, অনিমা আছে তো? ওরা ঠিক আয়েশকে সন্তানের মতো আগলে রাখবে মিস্টার শেখ। আপনি ভাববেন না। খুব অভিমান করবে ছেলে আমার। যখন ও বুঝতে শিখবে, একটু অভিমান করবে না। আপনি যখন জেলে ছিলেন, প্রতি রাতে ওকে ঘুম পাড়িয়ে আপনার আমার জীবনের গল্প লিখেছি। কোথাও এক চুল খামতি নেই। সব কিছু লেখা আছে মিস্টার শেখ। আয়েশ যখন জানবে তার বাবা মা একে অপরকে ছাড়া অপূর্ণ, ও ঠিক বুঝবে বাবা মা কেন ফিরে আসেনি। অভিমান করবে না আমার ছেলে। খুব বুঝদার সে, গর্ব করবে।
বাবা মায়ের ভালোবাসার গল্প পড়ে গর্ব করবে আমার ছেলে। তাকে আমি ভালোবাসতে শিখিয়েছি। এটুকু সময় যতটুকু দেওয়া সম্ভব দিয়েছি, আপনি ভাববেন না। শেষবার ছেলের সাথে কথা বলবে না মেহেরজান? বলবো, তার আগে ছেলের ভবিষ্যতে নিশ্চয়তা চাই। মেয়ের সাইড ব্যাগ থেকে ল্যাপটপ বের করে কল করে প্রথমে আবিরকে। অনিমা রিসিভ করে ফোন। কেমন আছিস মিহু? ভাইয়া আর তুই একসাথে আছিস? কল স্পিকারে দে, খুব জরুরি কথা আছে। মেহেরের কাঁদো কাঁদো গলার সুর অনিমার কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে উদ্বিগ্ন হয়ে প্রশ্ন ছুড়ে, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? দেরি করিস না প্লিজ, ভাইয়াকে ডাক। অনিমা দেরি না করে আবিরের কাছে যায়। আবির তখন বাগানের গাছগুলোতে পানি দিচ্ছে। তার কাছে গিয়ে ফোন লাউড স্পিকার দেয় অনিমা। এখন বল, আমরা শুনছি। বুকে পাথর চাপা দিয়ে অতি কষ্টে মেহের বলে, তোমাদের কোনো সন্তান নেই। আমি চাই আমার ছেলেটাকে তোমরা অ্যাডপ্ট করো। কি বলছিস এসব তুই? তোরা থাকতে কিসের অ্যাডপশন? অবাক কণ্ঠে বলে। কথা দাও, আমার ছেলেকে তোমরা দেখবে ভাইয়া। প্লিজ ওকে তোমরা বাবা মায়ের আদরটুকু দিও। আমাদের আর ফেরা হবে না ভাইয়া। অনিমা আবির আতঙ্কে একসঙ্গে চেঁচিয়ে ওঠে। মেহু, কি বলছিস এসব? মেয়ের সে কথার উত্তর না দিয়ে কান্নায় ফেটে পড়া গলায় বলল, কথা দাও। দিলাম কথা, এবার বল তোরা কোথায়, কি অবস্থায় আছিস? অ্যাড্রেস বল, আমি এক্ষুনি আসছি। মেয়ের বেশি কিছু না বলে শান্ত সুরে শুধু একটা কথাই বলল, তোমরা ভালো থেকো, ভালোবাসায় থেকো। কল কেটে আবির অনিমা দুজনের নম্বর ব্লক করে রাখে মেহের। জানে ওপারে দুজন চিন্তায় পেরেশানিতে অস্থির এখন, কিন্তু কিচ্ছু যে করার নেই। আরুষ বাবার নম্বরে ভিডিও কল করলে বাবা তাৎক্ষণিক কল রিসিভ করেন, যেন তাদের ফোনের অপেক্ষাতেই ছিলেন। কখন আসবে? দাদুভাই কাছে। আমি আর কতক্ষণ সামলাবো বাবা? এখন থেকে তোমরাই ওর সব বাবা, সামলানোর দায়িত্ব তোমাদের আজ থেকে। আরুষ, কি হয়েছে বাবা? তোমার গলা অন্যরকম লাগছে। আরুষ করুণ সুরে বলল, বাবা তোমার সাথে খুব অসভ্যতা করে তোমার ছেলে, কিন্তু বিশ্বাস করো তোমায় খুব ভালোবাসি আমি তোমার অসভ্য ছেলে হলেও তুমি আমার গর্ব বাবা। তোমার অসভ্য ছেলেকে পারলে ক্ষমা করে দিও। কি হয়েছে তোমার আরুষ? কি হয়েছে বাবা? আমার চিন্তা হচ্ছে, বলো কি হয়েছে? আয়েশকে ডাকো বাবা। আয়েশকে ডাকলেন রুহুল শেখ। বাইরে দোলনায় খুব অভিমানী করে বসেছিল সে। অনেকক্ষণ বাবা মায়ের খোঁজ নেই। বাবা তাও অফিসে গেলে সঙ্গে নেয়, কিন্তু মা খুব পচা। কত মিশনে গেল, কিন্তু একবারও তাকে সাথে নিল না। ফিরে এলে মায়ের সাথে কথা বলবে না আয়েশ। খুব অভিমান হয়েছে ছোট্ট আয়েশের। এমন সময় দাদু ডাকে ছুটে এসে বাবাকে ফোন স্ক্রিনে পেয়ে খুশিতে বাকবাকম আয়েশ। বাবা তোমরা কখন আসবে? আরুষ ঠোঁটে মিথ্যে হাসি ঝুলিয়ে বলে, আসবো বাবা। মেয়ের আরুষের পাশাপাশি দাঁড়িয়ে কথা বলতে আসে ছেলের সঙ্গে। ছোট্ট ছেলেটা ততক্ষণে অভিমানে মুখ অন্ধকার করে ফেলেছে। মাকে দেখে আয়াস মুখ ঘোরায়। তোমার সাথে আরে মামাম, তুমি আমাকে কোনো দিন মিশনের সাথে নাও না। কথা নেই তোমার সাথে। মেয়ের চোখ মুছে নিজেকে খুব শক্ত করে বলে, কথা না বললে কিন্তু মাম্মাম আর ফিরবো না। মাম্মাম হারিয়ে যাব। আয়াস তখন কাকে মাম্মাম ডাকবে? এতটুকু কথাতেই আয়াসের চোখে মুখে আতঙ্ক ধরা দিল। ছলছল করে উঠল নিষ্পাপ চোখ জোড়া। মাথা নেড়ে আতঙ্ক মিশ্রিত সুরে সে বলল, না তুমি চলে এসো মাম্মাম, আমি রাগ করিনি তো। প্লিজ তুমি হারিয়ে যেও না, আমি তোমাকে খুব ভালোবাসি। মেয়ের স্কিন থেকে মুখ সরিয়ে ওড়না চেপে ধরে কান্না আটকায়। ছেলে নিষ্পাপ চেহারা দেখে বুকটা ফেটে যাচ্ছে তার। হায় জীবন, এতটুকু ছেলেকে এতিম করে বাবা মা একসঙ্গে দুনিয়া ছাড়বে। ছেলেটার সহ্য হবে তো? শুধু মাম্মামকে ভালোবাসিস? বাপ পদ্মায় ভেসে আসছে। তোমাকেও বাবা খুব ভালোবাসি, খুব। মেয়ের চোখ মুছে আবার স্ক্রিনে তাকায়। দাদুর কথা শুনবে, একদম দুষ্টুমি করবে না। মনে রাখবে, তুমি যদি দুষ্টুমি করো মাম্মাম খুব কষ্ট পাবে, বাবা অভিমান করবে। তুমি তাদের কষ্ট দিতে চাও? আয়াস না বোধক মাথা নাড়ে। আমি জানি তো, আমার আয়াস গুড বয়। মা বাবা তোমাকে খুব ভালোবাসে বাবা, আমিও খুব ভালোবাসি তোমাদের। নিজের খেয়াল রাখিস বাপ, বড় হয়ে আমার চেয়েও অনেক বড় ব্যবসায়ী হবি, খুব নাম হবে তোর। সবার কথা শুনিস, ভালো থাকিস বাপ আমার। দুজন একসঙ্গে স্ক্রিনে চুমো খায়। আয়াসের ফ্লাইং কিস ছুড়ে দেয় বাবা মার দিকে, ছোট্ট হাতে বাই দেয় তাদের। কিন্তু সে তো জানে না, শেষ বিদায় দিচ্ছে বাবা মাকে, শেষবার দেখছে তাদের জলজন্ত চেহারা। এরপর সত্যি বাবা মা দূর আকাশের তারা হয়ে যাবে। কল কেটে আরুষ কপালে 2 হাত চেপে ধরে ভাঙা গলায় বলল, মরতে ভয় করেনি কোনোদিন আমার, কিন্তু ছেলেকে একলা ফেলে চলে যেতে ভয় হচ্ছে জান। জীবনের পরিণতি এতই ভয়ঙ্কর হতে হলো, ভাবতে পারছি না। মেয়ের আরুষের বুকে মুখ লুকিয়ে চিৎকার করে কাঁদে। আক্ষেপে সুরে ভীষণ যন্ত্রণা নিয়ে ভাঙা সুরে বলে, সব আমার জন্য। আমি যদি আজ না আসতাম এখানে, আপনার পায়ের তলায় মাইন পড়তো না। সব কিছুর জন্য আমি দোষী। আমার ভুলের মাসুল আমার স্বামী সন্তান দিচ্ছে। কি করে ক্ষমা করি নিজেকে আমি? বোকা কথা বলো না মেয়ে, সব আগে থেকে ফিক্সড। ভাগ্য কেউ বদলাতে পারে না। আমাদের জীবনযাত্রা এতটুকুরই ছিল। আরুষ থেকে ডাক এলে, কার সাথী দুনিয়ায় বাঁচার?
মেহের কান্নার গতি বাড়ালো। আরুষের শার্ট খামচে ধরে হাওমাও করে কান্না করছে সে। আরুষ লম্বা লম্বা শ্বাস নিচ্ছে, বুক কাঁপছে, মনে হচ্ছে বুকের উপরে পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। সে মেহেরের মাথার চুল শক্ত করে চেপে ধরে অস্ত্রসিক্ত কণ্ঠে বলল, কাঁদিস না জান, সে তো পদ্মের চোখের পানি আমার যে সহ্য হয় না, ভালোবাসি তো খুব। মেহের কান্নারত অবস্থায় অস্ফুটে সুরে বলল, আমিও ভালোবাসি আপনাকে, জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আরুষ ঠোঁটজোড়া কামড়ে ধরে নিজেকে শান্ত করে। মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। মন শক্ত করে আরুষ মেহেরের গাল চেপে ধরে আকস্মিক ঠোঁট ছোঁয়। স্পর্শের তীব্রতা তৃষ্ণা ছিল বড্ড বেশি প্রখর। শেষ স্পর্শ, শেষ চুমু, শেষবার ছোঁয়া। মেহেরও সাড়া দেয় স্বামীকে। দুজনের নয়নজোড়া থেকে টপ টপ করে ঝরে যায় অশ্রুর ঝর্ণা। দীর্ঘক্ষণ অশ্রুধা একে অপরের পরশ ছুঁয়ে আরুষ ঠোঁট ছেড়ে দেয়। কম্পমান বুকের সঙ্গে মেহেরকে পুনরায় শক্ত করে মিশিয়ে নিয়ে কানে কানে বলে, জান, কালিমা পড়বি না? মেহের কাঁদতে কাঁদতে মাথা নাড়ে। অতঃপর তারা শব্দ করে কালিমা তাইবা উচ্চারণ করে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাইনের উপর থেকে আরুষ পা সরাতেই সশব্দে বিস্ফোরণ হলো। ফেটে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল একজোড়া দম্পতির দেহাংশ। নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে ইতি টানল তাদের জীবনের গল্প। শেষ হলো আরুষ মেহেরের জীবনযাত্রা। ডায়েরির শেষ পাতায় কলম গুঁজে ডায়েরি বন্ধ করা হয়। ডায়েরি শেষ, আরুষ মেহেরের জীবনের গল্পও শেষ। সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। কেটে গেছে 15টা বছর। 22 বছরের যুবক এখন আয়াস। বাবার গুণগুলো তার ভেতর খুঁটে খুঁটে ভরা, যেমন চেহারায় তেমন ব্যক্তিত্বে। ছোটবেলার মতো আর দুরন্ত নেই সে। বাবা মা হারিয়ে যাওয়ার পর সেও কোথাও যেন হারিয়ে গিয়েছে। দুষ্টু ছেলেটা এত শান্ত হয়েছে যে যুদ্ধ লেগে গেলেও একটার বেশি দুটো কথা বের করা যায় না মুখ থেকে। পাহাড়ের উপর দাঁড়িয়ে আয়াস জৈন্তাপুরের জঙ্গল থেকে চোখ ফিরিয়ে আবিরের পানে তাকায়। রক্ত লাল চোখ আয়াসের, অথচ জল ঝরে না। বাবার মতোই কঠিন সে, সহসা কাঁদে না। ওই জঙ্গলেই বাবা মা হারিয়েছিল মামা। আবির কথা বলে না। পুরনো সেই বিভীষিকাময় দৃশ্য চোখে ভেসে ওঠায় চোখ জলজল করে উঠল তার। মেয়ের কল কাটার সঙ্গে সঙ্গে ফোর্স নিয়ে আবির বেরিয়ে গিয়েছিল তাদের খোঁজার উদ্দেশ্যে। মোবাইল ট্র্যাক করে ঠিকানা তো পেয়েছিল, কিন্তু জীবিত পায়নি আরুষ মেহেরকে। রক্তাক্ত লাশ জোড়া নিজেই ফরেন্সিকে পাঠিয়েছিল। কি ভীষণ যন্ত্রণার ছিল ওই মুহূর্তটা, মনে পড়লেও চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে আবিরের। ভালোবাসার মানুষকে সে লাশ হতে দেখেছে, নিষ্পাপ আয়াসকে এতিম হতে দেখেছে। বয়স্ক রুহুল শেখ ছেলের মৃত্যুর শোক সহ্য করতে পারেননি। 2 মাসের মাথায় স্ট্রোক করে মারা যান। এরপর থেকে আয়াস আবির অনিমার কাছেই মানুষ, সরে বসতে দেয় না তাকে। নিজের সন্তানের চেয়ে কম স্নেহ করেন আয়াসকে, কিন্তু এত কিছুর পরও বাবা মায়ের অভাব ঘুচেনি এক ফোঁটাও। বাবা মা ডাকে না সে তাদের, অনিমাকে মামনি আর আবিরকে মামা ডাকে। আক্ষেপ করে না আবির, কখনো বলেও না বাবা ডাকতে। তবে সন্তান না থাকার যন্ত্রণাই হয়তো বাবা মা ডাক শোনার ইচ্ছেকে দ্বিগুণ করে দেয়। তাই তো একখানে মেয়ে অ্যাডপ্ট করেছে তারা। আয়াসের বছর 5-এর ছোট হবে সে। মেয়েটা ভারী দুষ্টু, সারা বাড়ি মাতিয়ে রাখে। আবির মাথা দোলায়, হ্যাঁ সূচক উত্তর করে। আয়াস আবারও পাহাড় কোলের সেই জঙ্গলে তাকায়। হাতের ডায়েরিটা শক্ত হাতে খামচে ধরে বলে, শেষ পাতায় মা কি লিখেছিল জানো মামা? না। আয়াস কলম রাখা পাতাখানা বের করে আবিরের সামনে মেলে ধরে। আজই জানলাম আমি প্রেগনেন্ট। মিস্টার শেখকে কিছু বলিনি। সামনে মাসে আয়াসের জন্মদিন। আমার এক সন্তানের জন্মবারে আরেকজনের আগমনের খবর জানাবো। এবারে আর কিছু মিস হবে না। আবিরের চোখ থেকে খসে পড়ে 1 ফোঁটা জল। আয়াস ডায়েরিটা নিজের কাছে টেনে নেয়। দীর্ঘশ্বাস ফেলে বলে, বাবা জানতেই পারল না আবারও উনি বাবা হতে যাচ্ছিলেন। বাবা মায়ের সাথে সাথে ভাই বোন হারিয়ে বসলাম। কি আফসোস, ভাই ছিল না, বোন তাও জানি না। আবির আয়াসের মাথায় হাত বুলিয়ে দেয়। মুখে কথা আসছে না বলে নীরব হয়ে থাকে। আয়াস আবারও বলে, ট্যুরিস্ট স্পটে মাইন কিভাবে আসে মামা? এই জায়গায় তো মাইন থাকার কথা না। একই প্রশ্ন আমারও। আমি চেষ্টা করেছি, অনেক কিচ্ছু পাইনি। জঙ্গলের গভীরে টেররিস্টদের ঘাঁটি পাওয়া গিয়েছিল। আমার ধারণা মিহু তাদেরকে ধরতে গিয়েছিল, কিন্তু দীর্ঘশ্বাস ফেলে আবির। বাবা মাকে কেউ ইচ্ছে করে মেরে ফেলেছে মামা। টার্গেট মা ছিল, সাথে বাবাও ট্র্যাপে পড়েছে। আয়াস থেমে যায়, মুখ চোখ গম্ভীর করে আগুন চোখে তাকায়। রক্ত জবার মতো লাল তার দৃষ্টি। আমি এর প্রতিশোধ নেব মামা। যাদের জন্য বাবা মা আমার জীবন থেকে হারিয়ে গেল, তাদের জীবনে সব কেড়ে নেব আমি। কঠিন মৃত্যু দেব, যেন মৃত্যুর জন্য আমার কাছে প্রাণ ভিক্ষা চায়। আদ্রিয়ান, না বাবা, এমনটা করিস না, মা খুব কষ্ট পাবে। তুই জানিস না কত লড়াইয়ের পর বাবা মা এক হয়েছিল। অন্ধকার থেকে টেনে এনে আলো জ্বালিয়েছিল তোর বাবার জীবনে মিহু। তোকে মিহু সবটা দিয়ে বড় করেছে। তুই এই ভুল করিস না বাবা। বাবা মা ভুল করেনি। কেন তাদের অকালে মৃত্যু হলো মামা? শুধু অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল তাই?
যে ন্যায় আমার বাবা মাকে শেষ করে দিয়েছে সে ন্যায় না হয় নাই করলাম। অন্ধকার হয়ে একদিন আমি অন্ধকার মেটাবো, আলো জ্বালাবো। মাফিয়া আরু শেখের ছেলে আমি, আজজান মাহতাব শেখ আয়াস। কাউকে ছাড়বো না মামা, কাউকে ছাড়বো না। আবির আতঙ্ক দৃষ্টিতে তাকিয়ে রয়, বুক ধিপ ধিপ করছে। এই এক আগুন, একই প্রতিশোধ স্পৃহা সে আরুষের চোখে দেখেছিল। আরুষের না হয় মেহের ছিল, কিন্তু আয়েশের কে আছে? কি হবে এই ছেলেটা বাবার মতো ধ্বংসাত্মক ঘটলে? কে ফেরাবে আবার তাকে আলোর পথে? সময় বদলেছে, মুখ বদলেছে শহরের। রাস্তাঘাটে আধুনিকতার কৃত্রিম আলো। ইমারতগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, মানুষকে মনে করিয়ে দেয় তারা সব কিছুরই শেষ আছে, শুধু সময়ের বদলটাই চিরন্তন। মেহেরজান প্যালেসের খোলা বারান্দায় এখনো প্রতিদিন পরন্ত রোদ এসে পড়ে, যেন অতীতের সময়টা নিজের উপস্থিতি জানান দেয়, কিন্তু ছুতে দেয় না কাউকে। আয়াস দাঁড়িয়ে আছে খোলা বারান্দায়। এখান থেকে গোটা প্যালেস সুন্দরভাবে দেখা যায়। বাবা সত্যি ভালোবাসা কখনো কঞ্জুসি করেনি। নবাবের মতো বেগমের জন্য মহল বানিয়েছেন। মা বাবার ভালোবাসার গল্প পড়লে বুক ভরে আসে আয়েশের। শুধু ভেতরে খুব নিঃসঙ্গ এক পুরুষে, চোখে গভীরতা, ঠোঁটে অনিচ্চারিত হাজার কথা। বাবা মার অনুপস্থিতি আজও ভীষণ পড়ে ছেলেটাকে। কি দোষ ছিল তার? ভাগ্য কেন কেড়ে নিল বাবা মাকে তার থেকে? বাগানে ফুটেছে ভারী ফুলের গাছ, বিলি ফুলের গন্ধ ভেসে আসছে বাতাসে। মেহের রোপণ করেছিল নিজ হাতে। মা বাবা এখন শুধু স্মৃতির পাতায়। নিঃশব্দে পা ফেলে আয়েশের পেছনে এসে দাঁড়ায় এক সপ্তদোষী কন্যা। তার কোমর ছড়ানো লম্বা চুল, গায়ের রং হলুদে ফর্সা, ডাগর ডাগর চোখ, হাসিটা ঐশ্বরিয়ার মতো, পাতলা গরনের চেহারা। সব মিলিয়ে আরুষি দেখতে ভীষণ সুন্দর। আবিরের অ্যাডাপ্ট করা মেয়ে আরুষি। আয়েশের নামের সাথে মিল করে তার নাম রাখা। খুব দুরন্ত, সববার আদরের আরুষি। আজ আরুষির পরনে গাঢ় নীল রঙের সিল্ক কামিজ, খোলা চুলে বাতাস লাগছে। তার চোখ আটকে আছে আয়েশের দিকে। আয়েশ খান না ঘুরিয়ে বলে, কিছু বলবি আরু? তুমি কি করে জানলে আমি এসেছি? হাঁটলে তোর পায়েল বাজে, তাই জেনে ফেলি। শব্দ হয়নি একটুও, তবু বুঝে যাও কেন? মামা বলে আমি বাবার মতো প্রখর, তাই হয়তো বুঝে ফেলি। তোমার মন খারাপ ভাইয়া? না, বাবা মাকে মনে পড়ছিল। এখানে আর আসবো না রে। প্যালেসে আসলেই বাবা মায়ের মুখগুলো স্মৃতি থেকে সরে না। হাহাকার করে বুক। আরুষি পেছন থেকে জড়িয়ে ধরে আয়েশের পিঠ, নরম কণ্ঠে বলে, এসব বলো না ভাই, আমার কষ্ট হয়। তাহলে ভাব এতিম হয়ে আমার কেমন হয়। চুপ, এতিম কোথায়? আমরা আছি না? নাকি আমাদের তুমি পরিবার ভাবো না? আয় সে কথার উত্তর না দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয় আরুষির বাহু থেকে। কণ্ঠে গাম্ভীর্য টেনে বলল, তোকে বলেছি না যখন তখন জড়িয়ে ধরবি না। শুধু সাইজে বড় হলে হবে? বড় হচ্ছিস না, ছেলেদের থেকে ডিস্টেন্স মেনটেন করবি। আরুষি মুগ্ধ হয়ে তাকিয়ে থেকে বলে, ছেলে নাও তুমি, আমার খুব আপনজন ভাইয়া। আমি কখন পর বললাম? শুধু বলেছি হুটহাট জড়িয়ে ধরবি না। মানুষ খারাপ বলে আরু, লোকে আঙ্গুল তুলে নিশ্চয়ই ভালো লাগবে না। আরুষি খুব মন দিয়ে কথাগুলো শোনে, ঠোঁটে উন্মাদ হাসি খেলে যায়। ইদানিং আয়েশকে দেখলে তার চোখ সরাতে ইচ্ছে করে না। ক্লিন শেপ গাল, মাথা ভর্তি ঝাঁকড়া চুল, উজ্জ্বল শ্যামলা গায়ের বর্ণ, লম্বায় প্রায় 6 ফুট। সবচেয়ে সুন্দর আয়েশার ঝরঝরে ব্যক্তিত্ব। এত সুন্দর করে কথা বলে ছেলেটা যে তাকিয়েই থাকতে ইচ্ছে করে আরুষের। বয়সন্ধির আবেগ নাকি সত্যি প্রেম জানে না, তবে সে কঠিন প্রেমে মরিয়া হয়ে উঠেছে দিন দিন। চমৎকার ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষের প্রেমে পড়েছে। তাকিয়ে থাকতে থাকতে আরুষের দৃষ্টি অন্যরকম হয়ে যায়। সে আয়েশের মাথার চুলগুলো ঠিক করে দিয়ে মিষ্টি হাসি দিয়ে বলে, তুমি এত সুন্দর কেন আয়েশ ভাইয়া? তোর পড়াশোনা নেই? যা ভাগ, ইদানিং বেশি ফর্সা হয়ে যাচ্ছ, সিক্স প্যাক বাড়াচ্ছ। এসব করবে না তুমি। ছেলেদের এত সুন্দর হতে নেই, কুনজর লাগে। তুই কি পাক্কা বুড়ি? রাখি বেঁধে দিস, হিন্দুরা যেমন বাঁধে, কুনজর কেটে যাবে। আমি তোমার আপন বোন নাকি? আমি কেন রাখি বাঁধব? ঠাড়ি এক চর দেব বেয়াদব। তুই আমার আপন বোনের চেয়েও আপন, বুঝেছিস? আরুষি মুখ কালো করে কাঁদো কাঁদো মুখ করে, মুখ ঝামটা দিয়ে চলে যায়। অর্থাৎ সে খুব অভিমান করেছে। আয়ের বোনের অভিমান ভাঙাতে পিছু ডাকে না। বারান্দায় দীর্ঘ নিস্তব্ধতা নেমে আসে। আকাশের দিকে মুখ করে তাকিয়ে থাকে। আকাশ ভর্তি তারা, অনেক অনেক তারা। আচ্ছা, এতগুলো তারার মধ্যে বাবা মা কোনটা? বাতাসে বেলি ফুলের গন্ধ এখনও ছড়িয়ে, কিন্তু বুকের ভেতরকার শূন্যতা তাতে ভরে না। আয়াস হেঁটে গিয়ে বারান্দায় দোলনায় বসে। দেয়ালে বাবার লেখা একটা কবিতা খোদাই করা আছে। পরবর্তীতে আরুষ খোদাই করিয়ে নিয়েছিল। আয়াসের মনে আছে ছোটবেলায় সে এই কবিতা মুখস্থ করে ফেলেছিল। তুমিহীন প্রতিদিন স্মৃতির পাতায় বয়ে গেছে মৃত্যু শিরায় শিরায়, ভেসে ভেসে ডুবে যাওয়া সন্ধ্যায় প্রেমে আসে বিষাদের কালো অধ্যায়। পৃথিবী যতটা হাসে চাঁদের মায়ায়, আমিও ততটা কাঁদি তোমার ব্যথায়। ডুবেছিল সত্তা তোমার আশায়, চোখের চোখ থেমেছিল এক প্রহর নেশায়। চোখ বুজে একটা দীর্ঘ নিঃশ্বাস নেয় আয়াস।
ঠোঁট জোড়া কাঁপে, চোখের কোণে ভিজে আসে অশ্রুতে। নিজের মনেই ফিসফিস করে। বাবার জন্য এক প্রহরের নেশা ছিল মা, যে নেশা জীবনের শেষ দিন পর্যন্ত তাদের ভালোবাসায় বেঁধেছিল। সবার জীবনে ভালোবাসা আসুক, আমার বাবা মায়ের মতোই জীবন দিয়ে সবাই সবাইকে ভালোবাসুক। তোমাদের এই জটিল প্রেমের গল্প ইতিহাসে লেখা থাকুক স্বর্ণাক্ষরে। তোমাদের ফেলে যাওয়া স্মৃতি নিয়ে আমি বেঁচে থাকব। ভরপুর গর্বে বলবো, আমি সেই দম্পতির সন্তান যাদের ভালোবাসায় মৃত্যুর পরেও নিঃশেষ হয়ে যায়নি। তোমরা ভালো থেকো বাবা মা, পরপারের আলো আধারেও এক হয়ে থেকো, ঠিক যেমন ছিলে জীবনের এক প্রহর নেশায়।